প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি বাংলাদেশের একটি ঐতিহাসিক সমৃদ্ধ জেলা হচ্ছে নেত্রকোনা জেলা। বিস্ময়কর পৃথিবীর বিচিত্র ভূখণ্ড। এই ভূখণ্ডের একদম উত্তরে উঁচুতে হিমালয় আর দক্ষিণে নিচে বঙ্গোপসাগরের কূল ঘেঁষে যে দেশটি রয়েছে এটি হচ্ছে বাংলাদেশ। আজ থেকে 5 কোটি বছর আগে এখানে সবকিছুই সাগরের নিচে ছিল। প্রায় 5 কোটি বছর আগে থেকে এখানে সমুদ্রের তলায় পলি জমে জমে ভূমি গড়ে উঠেছে। পলি পড়ে উঁচু হতে হতে তা একসময় হিমালয়ের মতো পর্বতমালারও সৃষ্টি করেছে। আর বাংলাদেশ নামের ভূখণ্ডটি গড়ে উঠতে শুরু করে আজ থেকে প্রায় 4 কোটি বছর আগে। হিমালয়ের হিমবাহ গলে গিয়ে সৃষ্ট ধারা থেকে এ অঞ্চলের বেশিরভাগ নদীর জন্ম। আর ওই মিষ্টি পানির প্রবাহের ফলে এখানে গড়ে উঠেছে বনভূমি আর বসতি। সবুজ বাংলাদেশের উত্তর মধ্যাঞ্চলের জেলা হচ্ছে নেত্রকোনা। এই জেলায় রয়েছে 8টি উপজেলা। এর মধ্যে মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি ও কমলাকান্দা এই 4টি উপজেলা হাওর এলাকা নিয়ে গঠিত। নেত্রকোনা জেলাটির নামকরণ হয়েছে 2টি মত থেকে। প্রথমত, নাটের কোন নামক একটি গ্রাম যেখানে ব্রিটিশরা পাগলপন্থী বিদ্রোহ দমনের জন্য প্রশাসনিক কেন্দ্র স্থাপন করেছিল, সেই গ্রামের নাম থেকে ধীরে ধীরে নেত্রকোনা নামের সৃষ্টি হয়েছে। দ্বিতীয় মত হচ্ছে যে মগরা ও কংস নদী পরিবেষ্টিত এই অঞ্চল দেখতে চোখ বা নেত্রের মতো হওয়ায় এর নামকরণ নেত্রকোনা হয়েছে। নেত্রকোনার আদি নাম ছিল কালীগঞ্জ। ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ এই জেলার রয়েছে একটি দুর্গ। এটি রয়েলবাড়ি দুর্গ বা কোটবাড়ি দুর্গ। এটি জেলার বেতাই নদীর তীরে কেন্দুয়া উপজেলায় অবস্থিত। এই দুর্গের নির্মাণকাল সম্পর্কে সঠিক তথ্য জানা যায়নি। প্রত্নতত্ত্ববিদগণ মনে করেন এটি সুলতানি আমলে স্থাপিত হতে পারে। বারো ভূঁইয়াদের নেতা বীর ঈশা খাঁ ও তাঁর পরবর্তী শাসকদের আমলেও এই দুর্গে ব্যাপক সম্প্রসারণের কাজ করা হয়। নেত্রকোনা জেলা হাওরের জন্য সারা দেশে বেশ আলোচিত। এই জেলার বিভিন্ন উপজেলায় বেশ কয়েকটি হাওর রয়েছে। মাটির ওপর জলের বসতি, জলের ওপর ঢেউ, ঢেউয়ের সাথে পবনের পীড়িতি, নগরে জানে না কেউ। এটি হচ্ছে হাওর, দেশের উত্তর পূর্বাঞ্চলের অফুরান্ত সম্ভাবনাময় জায়গা, অথচ বিপন্ন এক জনপদ হাওড়াঞ্চল। আমরা হাওরের মানুষ হলেও আমাদের কাছে আসলে এত কষ্টদায়ক মনে হয় না,
চিরাচরিত নিয়মে আমাদের জীবনযাত্রা চলতেছে, অর্থাৎ হাওরের পানির দিকে আমরা তাকিয়ে থাকি কখন পানি আসবে। আমরা এটা উপভোগ করি, আমরা সবাই মিলে মিশে থাকি। এই হাওরের পানিতে আমাদের অনেকেরই জীবনযাত্রার মান উন্নয়ন ঘটে। যেমন এখানে মৎস্য চাষ হয়, সেই মাছ আমরা ধরে সারাটা বছরই উপার্জনের মাধ্যমে আমাদের জীবনযাত্রা চলে। এছাড়া এই হাওরে একটা সিজনে ধান চাষ হয়, যখন পানিটা আবার চলে যায় সেই হাওর এলাকায় যে ধান হয় উর্বর জমি, সেই উর্বর জমিতে অত্যাধিক পরিমাণে ধান চাষ হয়। সেই ফসল দিয়ে আমাদের সারাটা বছর চলে যায়, এতে কোনো সমস্যা নেই। এই জন্য আমরা হাওর এলাকার মানুষ হলেও আমরা খুবই আনন্দিত এবং গর্বিত। বর্ষায় এ জনপদকে মনে হয় কুলহীন সাগরের মতো। এ সময় হাওরের বুক জুড়ে থাকে বিস্তীর্ণ জলরাশি আর অথই পানি। অন্যদিকে শীতকালে হাওর হয়ে ওঠে দিগন্ত বিস্তৃত সবুজ প্রান্তর। এখানে দোল খায় সবুজ সোনালি ধানের শীষ। তখন হাওরের দিকে তাকালেই চোখ জুড়িয়ে যায়, আশায় বুক ভরে ওঠে। সহজ করে বলা যায়, বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের পিরিচ আকৃতির বৃহৎ ভূগাঠনিক অবনমনটির নামই হাওর। বিভিন্ন ইতিহাস ও প্রাচীন পাণ্ডুলিপি থেকে জানা যায়, বৃহত্তর ময়মনসিংহের একটি বড় অংশ একসময় কালিদহ সাগর, মতান্তরে লোহিত সাগর নামে একটি বিশাল জলরাশিতে নিমজ্জিত ছিল। পরবর্তীতে ভূপ্রাকৃতিক বিবর্তনের ফলে তা নিম্ন সমতল ভূমিতে পরিণত হয়, যা হাওর নামে পরিচিত। এটি নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার হাওর। এই এলাকার মানুষের কাছে এটি ছায়ার হাওর নামে পরিচিত। কবে থেকে এই অঞ্চলে মানব বসতি গড়ে ওঠে তা সঠিক করে বলা যাচ্ছে না। হাওর সৃষ্টির পর লক্ষ লক্ষ বছর এই অঞ্চলটি বিরান পড়েছিল। আমরা হাওরের বাসিন্দা, কিন্তু হাওরের বাসিন্দা হইলেও এই হাওর আমাদের জীবনে অনেক অবদান রাখে। যেমন হচ্ছে বছরে একটা ফসল আমরা পাই এখান থেকে। একটা ফসলের মাধ্যমে আমরা সারা বছরের যে খাবারের খোরাক সেটা জোগাড় করি। তাছাড়া পরবর্তী ফসলের পর যে সময়টা থাকে সেই সময়ে আমরা পানির জন্য অপেক্ষা করি। সেটা আর একটা উৎস হয় মৎস্য উৎস, যে সেখান থেকে প্রাকৃতিকভাবে যে মৎস্য পাওয়া যায় সেগুলো আমরা সহজেই ধরতে পারি এবং এইগুলো দিয়ে আমরা সাধারণ মানুষ যারা আসে জীবিকা নির্বাহ সহজেই করতে পারি। আনন্দের সময়টা আসলে দুই সময় হয়ে যায়, ফসলের সময় হয় আবার মৎস্যের সময় হয়। ফসলের সময় আমরা যেমন ভাতের চিন্তা করতে পারি, আবার মৎস্যের সময় যখন ভাত মাছ পাশাপাশি সব কিছুই আমরা পাই, সেখানে পানিটা আসলে সবচেয়ে বেশি আনন্দ লাগে। পানি আসার সময় সাধারণত বেশি আনন্দ ভোগ করি, কারণ এখানে নৌকা বাইচ করা যায়, নৌকা দিয়ে গান বাজনা করা যায়, বিভিন্ন আনন্দ ট্যুর করা যায়, বিভিন্ন দেখা যায় এই বর্ষাকালের সময় বিয়ে বাজনা সব কিছু এই সময় হয়। হাওর দিয়ে উপরে দিয়ে অনেক সংস্কৃতি জড়িয়ে আছে। এ হাওর এলাকায় পলিবিধৌত উর্বর ভূমিতে প্রথমে বসতি স্থাপন করে অস্ট্রো মঙ্গোলিয়ান জাতিগোষ্ঠীর কোচ, হাজং, গারো ও খাসিয়া উপজাতিরা। এর মধ্যে কোচরাই সংখ্যাধিক্য। তারাই প্রথমে এসে উঁচু ভিটা নির্মাণ করে এবং পাশাপাশি চাষবাস ও মাছ ধরা দিয়েই এদের পেশা শুরু করে। এরপর রাজ্য কামরূপ রাজ্যের অধীনে চলে যায়। ততদিনে বিভিন্ন রাজ্যে প্রচার হয়ে যায় উর্বর ভূমির খবর, তাই সে ভূ সম্পত্তি পেতে অন্যান্য সম্প্রদায়ের লোকজনও ছুটে আসে সেখানে।
এভাবেই হাওর জনপদ গড়ে উঠেছিল, বিভিন্ন জাতিগোষ্ঠীর এক মিশ্র মেলবন্ধনে। যাদের উত্তরসূরিদের নিয়ে হাওর অঞ্চল এখনো মিলেমিশে আছে হিজল করচের ছায়ায়। চীনামাটির পাহাড় বাংলাদেশের উত্তর প্রান্তে নেত্রকোনা জেলার দুর্গাপুরের বিজয়পুর এলাকা ভারতের মেঘালয় রাজ্যের কুল ঘেঁষে ১৬ কিলোমিটার দৈর্ঘ্য ও ৬০০ মিটার প্রস্থের বিশাল এলাকা জুড়ে রয়েছে চীনামাটির পাহাড়। যার বুক চিরে রয়েছে সবুজ পানির হ্রদ। সাদা পানির রংটা যেন আরো বেশি স্বচ্ছ করে দিয়েছে সূর্যের আলোতে, এমন মনে হয়। এই এলাকা জুড়ে রয়েছে সাদামাটি, কিছু কিছু জায়গায় লালচে মাটিও দেখা যায়। পাহাড়ে মাটি কাটার কারণে সেখানে কৃত্রিম হ্রদের সৃষ্টি হয়েছে। এই লেক বা হ্রদগুলোর মধ্যে কোথাও স্বচ্ছ নীল, কোথাও সবুজাভ, আবার কোথাও নীল। এই হ্রদের নীল ও ঠান্ডা জল যেন আপনার সমস্ত অবসাদ ও ক্লান্তি দূর করে দেবে। বাংলাদেশের একমাত্র চীনেমাটির পাহাড় বিজয়পুর। এই এলাকাটি ১৯৫৭ সালে শনাক্ত করা হয়। পরবর্তীতে ২০২১ সালে এই সাদামাটি ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি অর্জন করে। এখান থেকে ১৯৬০ সালে বাণিজ্যিকভাবে প্রথম চীনামাটির উত্তোলন শুরু হয়। এখানে প্রায় ২৫ মিলিয়ন মেট্রিক টন সাদা মাটি মজুদ রয়েছে। সাধারণত সিরামিকের তৈজসপত্র, টাইলস, স্যানিটারি ওয়্যার ও গ্লাস তৈরির ক্ষেত্রে এ মাটি ব্যবহৃত হয়। বর্তমানে এখান থেকে মাটি উত্তোলন বন্ধ রয়েছে। এখানে বিভিন্ন রঙের মাটির স্তর রয়েছে। এছাড়াও ছোট বড় টিলা পাহাড় এবং নীল পানির লেকের সৌন্দর্য পর্যটকদের আকর্ষণ করে। এটা হচ্ছে দুর্গাপুর উপজেলার বিজয়পুর সাদামাটির পাহাড় বলে পরিচিত। এখানে দেশ বিদেশ থেকে অনেক লোকজন আসে। এটা হচ্ছে বাংলাদেশের একমাত্র চীনামাটির পাহাড়। এখানে স্বচ্ছ পানি এবং এই পানিটা আবার বিকেল এবং সকালে এটা কখনো সবুজ হয়, কখনো নীল হয়। এই পানির বৈশিষ্ট্যটা এরকম, আসতে ভালো লাগে, অনেক লোকজন আসে। এটার জন্য আমরাও আসলাম ঘুরতে। শ্বেত শুভ্র চীনেমাটির পাহাড়ের পাদদেশ দিয়ে বয়ে গেছে অপরূপ নীলের উৎস সোমেশ্বরী নদী, যা বর্তমানে কয়লা খনি হিসেবে পরিচিত। এই নদীর নীল জলে সাদা চীনেমাটির পাহাড়ের প্রতিবিম্ব যেন এক অলৌকিক সৌন্দর্যের প্রতীক, এক কথায় অসাধারণ। সোমেশ্বরী নদী। এই নদীটি
বাংলাদেশের মধ্যে প্রবাহিত ভারতের সাথে একটি আন্তঃসীমান্ত নদী, যা ভারতের মেঘালয়ের গারো পাহাড় থেকে উৎপন্ন হয়ে বাংলাদেশের নেত্রকোনা, সুনামগঞ্জ জেলা দিয়ে প্রবাহিত। নদীটি তার স্বচ্ছ ও শীতল পানির জন্য পরিচিত, যা ঋতুভেদে পানি বাড়ে এবং কমে। বিশেষ করে শীতকালে বলা চলে নদীর তলদেশ দেখা যায়। এটি নেত্রকোনা জেলার দুর্গাপুর, শেরপুর জেলার শ্রীবরদী, ঝিনাইগাতি এবং সুনামগঞ্জের ধর্মপাশা দিয়ে প্রবাহিত। ভারতের গারো পাহাড়ে সিমসাংরি নামক স্থান থেকে সোমেশ্বরীর জন্ম। সুসাং রাজ্যের শাসক সোমেশ্বর পাঠকের নাম অনুসারে এই নদীর নামকরণ করা হয়েছে। সোমেশ্বরী এক মায়াবী রূপের নদী, নামে যেন এক অন্য রকম অনুভূতি। শৈশবের স্মৃতি, প্রকৃতির বুনন এক অপূর্ব সুরের গান গেয়ে ওঠে মনে প্রাণে। গারো পাহাড়ের বুক চিরে শান্ত শীতল স্বচ্ছ জলধারা মিশেছে বাংলাদেশের মায়ায়। এর কাঁচের মতো স্বচ্ছ জল, ঝিনুক নুড়ি পাথরের খেলা, এ যেন লাল মাটির পাহাড়ের বুকে এক মায়াবী ছবি এঁকে চলেছে বহুকাল ধরে। মাঝে মধ্যে নদী দেখায় সে অন্যরকম রূপ, কখনো শান্ত, কখনো রুদ্র মূর্তি ধারণ করে। নদীর দুই তীরের আদিবাসী তাদের সংস্কৃতির রূপ যেন নদীটির রূপের সাথে মিলেমিশে থাকছে। এ নদীর মায়াবী রূপের মাধুর্যে পর্যটকরা বিমোহিত হন।